ব্যালেন্স করার আগে তোমাদের কতগুলো জিনিস তোমরা এগুলো জানো, তারপরেও আবার একটু রিপিট করব যে আমাদের নর্মাল ব্লাড পিএইচ কত জানো তোমরা? 7.35 থেকে 7.45। হ্যাঁ, আর অ্যাভারেজ হচ্ছে 7.4। তোমাদেরকে আমি একটা কথা বলবো যে তোমরা সবসময় যখন ভাইবাতে জিজ্ঞেস করা হবে যে ব্লাডের পিএইচ কত, তোমরা সবসময় রেঞ্জে বলবা। হ্যাঁ, 7.35 থেকে 7.45। আর যদি বলা হয় অ্যাভারেজ কত, তখন বলবা 7.4। অনেকে বলো 7.4, তার চাইতে ভালো, সবচেয়ে ভালো একটা রেঞ্জে বলা। যে কোনো ভ্যালু যদি রেঞ্জে বলো সেটা বেশি ভালো। 7.35 থেকে 7.45। কেন রেঞ্জের কথা বললাম এখানে? যে 7.35 এর উপরে হলে আমরা অ্যালকালোসিস বলবো। আর এই একটি 7.4 তোমার অ্যাবসলিউট 40 ন্যানোমোল পার লিটার। হ্যাঁ, এগুলো ভ্যালু গুলো তোমাদের জানতে হবে যে at pH 7.4 অ্যাবসলিউট হাইড্রোজেন কনসেন্ট্রেশন কত তোমার 40 ন্যানোমোল পার লিটার। কত থেকে কত pH কোন পয়েন্টে হবে? তাহলে এখন তোমরা পড়ছো এটা হাইড্রোজেন আয়ন পয়েন্টস পার লিটার। তোমরা সব of hydrogen ion concentration is expressed in moles per liter অথবা molarity। আর তোমরা জানো যে পিএইচ এর ইম্পর্টেন্সটা কি? হ্যাঁ, পিএইচ এর ইম্পর্টেন্সটা হলো যে তোমার beyond the clinically safe range of pH 7.3 to 7.5 life threatens due to alteration of enzymatic activity. 2 number, alteration of central nervous system. And in case of acidosis, respiratory center is excited. And in alkalosis, respiratory center is depressed. And causes decreased cellular viability. আর increase myocardial irritability যেমন fibrillation। হ্যাঁ, যদি তোমার ক্লিনিক্যাল যে সেফ রেঞ্জ সেটা পিএইচ এ যেমন 7.3 to 7.5 এর যদি একটা হচ্ছে ডিউ টু অল্টারেশন অফ এনজাইমেটিক অ্যাসিডোসিস, রেসপিরেটরি সেন্টারটা এক্সাইটেড হয়। ইন অ্যালকোলোসিস, রেসপিরেটরি সেন্টার ইজ ডিপ্রেসড আর ডিক্রিজ হয় সেলুলার ভায়াবিলিটি। আর ইনক্রিজ করে তোমার মায়োকার্ডিয়াল ইরিটেবিলিটি। হ্যাঁ, এটাকে বলে তোমার ফিব্রিলেশন। আর লাইফটা হচ্ছে সাম টোটাল অ্যাক্টিভিটিস অফ এনজাইমস অ্যাজ এনজাইমেটিক অ্যাক্টিভিটি অল্টার্স লাইফ। যদি এনজাইমেটিক অ্যাক্টিভিটিটা অল্টার্স হয় তাহলে লাইফ ক্যান নট বি রান এনি মোর লঙ্গার। হ্যাঁ, এটা এখন তোমাদের এই টার্মগুলো তোমরা জানো, তারপরও আমি আবার তোমাদেরকে বলছি যে অ্যাসিডটা কি। হ্যাঁ, অ্যাসিডস আর মলিকুলস দ্যাট ডোনেট তোমার প্রোটন ইন অ্যাকুয়াস সলিউশন। আর আমি যদি এক কথা বলতে চাই তাহলে কি বলবো? যে অ্যাসিডস আর প্রোটন ডোনার ইন অ্যাকুয়াস সলিউশন। হ্যাঁ, তাহলে অ্যাসিডটা কি? এটা হচ্ছে প্রোটন ডোনার ইন অ্যাকুয়াস সলিউশন। আর বেজ কি? বেজেস হচ্ছে তোমার এটা molecules that accept হচ্ছে তোমার প্রোটন ইন অ্যাকুয়াস সলিউশন, অর্থাৎ বেজ হচ্ছে তোমার প্রোটন একসেপ্টর। হ্যাঁ, ইন অ্যাকুয়াস সলিউশন। তাহলে অ্যাসিড হচ্ছে তোমার প্রোটন ডোনার ইন অ্যাকুয়াস সলিউশন, আর বেজেস হচ্ছে কি? প্রোটন একসেপ্টর ইন অ্যাকুয়াস সলিউশন। আর প্রোটনটা কি? এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম উইদাউট ইটস ইলেকট্রন। হ্যাঁ,
আর আরেকটা টার্ম তোমাদের আগে বলে অ্যালকালিটা হচ্ছে তোমার, এটা হচ্ছে একটা মেটালিক হাইড্রোক্সাইড which in solution ionizes to hydroxyl ion that can accept the proton from solution forming হচ্ছে ওয়াটার, যেমন হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। আর এমনি অ্যাসিডের এক্সাম্পল তোমরা জানো যে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড এগুলি। আর বেজ অ্যাসিড আলোচনা করতেছি, এটা হচ্ছে তোমার ডোনেশন কনজুগেট বেস অফ অ্যান অ্যাসিড। হ্যাঁ, তাহলে ইট ইজ দ্য রিমেনিং পার্ট অফ অ্যান অ্যাসিড আফটার ডোনেশন অফ ইটস প্রোটন। যেমন তোমার এক্সাম্পল হিসাবে কি, যে তোমার ইট ইজ দ্য অ্যাসিড formed by a base after accepting proton। হ্যাঁ, বেস সেটা যেমন কি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কি কনজুগেট অ্যাসিড অফ ক্লোরাইড। ক্লোরাইডের সাথে তোমার প্রোটন হচ্ছে হাইড্রোজেন যখন অ্যাকসেপ্ট করবে তখন সেটা কি হবে, একটা অ্যাসিড হবে, সেটা কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এক্ষেত্রে তোমার কনজুগেট অ্যাসিডটা কি ওই ক্লোরাইড। হ্যাঁ, এটা হচ্ছে হাইড্রোক্লোরাইড অ্যাসিডের ইজ দা কনজুগেট অ্যাসিড অফ ক্লোরাইড। হ্যাঁ, মানে ক্লোরাইডের মানে কনজুগেট অ্যাসিড একটা বেজের তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে কনজুগেট অ্যাসিড। হ্যাঁ, এটা তাহলে তোমার কনজুগেট বেস অফ অ্যান অ্যাসিড এটা কি, ইট ইজ দ্য রিমেনিং পার্ট অফ অ্যান অ্যাসিড আফটার ডোনেশন অফ ইটস প্রোটন। যেমন বাইকার্বনেট is the conjugate base chloric acid is the conjugate acid of solution। হ্যাঁ, এটা। আর এখানে তোমাদের আরেকটা টার্ম আসবে এর মধ্যে, বাফার আসবে। হ্যাঁ, বাফারটা এখানে যদিও লেখা নাই। এখন তোমার সাধারণত যে ইন্টারসেলুলার ফ্লুইড পিএইচ, হ্যাঁ, আইসিএফ এর তোমার যে পিএইচ সবসময় কম থাকে, হ্যাঁ, দেন ইসিএফ অথবা ব্লাড পিএইচ। কেন কম থাকে সেটা কতটুকু, অ্যাবাউট দেখো 7.1 থেকে 7.3। এটা কম থাকে কারণ যে মানে সেলের ভিতরে কি হয়, সেলুলার মেটাবলিজম প্রডিউস অ্যাসিডস। হ্যাঁ, সেই জন্য তোমার এটা কম থাকে। তাহলে তোমার সেলের ভিতরে তোমার মেটাবলিজম কি করে, প্রডিউসেস অ্যাসিডস। হ্যাঁ, সেই জন্য তোমার এটার পিএইচ কম, আইসিএফ এর পিএইচ কম দেন ইসিএফ। কেন, যে সেলুলার মেটাবলিজম প্রডিউস অ্যাসিডস, সেই জন্য এর মানে পিএইচটা কম। সেটা কত, অ্যাবাউট 7.1 থেকে 7.3। কিন্তু এটি হচ্ছে তোমার হেটারোজেনাস আর ইট ভ্যারিজ ফ্রম সেল টু সেল এন্ড টিস্যু টু টিস্যু। হ্যাঁ, আর আইসিএফ এর পিএইচটা সাধারণত মেজার করাটা ডিফিকাল্ট, কিন্তু ইসিএফ এর পিএইচটা ইজিলি, পিএইচটা দেখেই তোমার আইসিএফ এরটা তোমার মানে কিছুটা বুঝতে পারি। হ্যাঁ, এটা। আর অ্যাসিডিমিয়া, হ্যাঁ, এটা কাকে বলে, যে ইট ইজ এ কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই পিএইচ লেস দ্যান 7.35। হ্যাঁ, আর অ্যালকালিমিয়াটা কি, ইট ইজ এ কন্ডিশন characterized by pH more than 7.45। 7.35 এর নিচে হলে সেই কন্ডিশনটাকে আমরা অ্যাসিডিমিয়া বলবো। আর অ্যালকালিমিয়াটা কি বলবো, যখন pH more than 7.45 হবে। এখন তোমাদের কতগুলো জিনিস আসবে, সেটা হচ্ছে তোমার ভোলাটাইল অ্যাসিডস আর নন ভোলাটাইল অ্যাসিডস। হ্যাঁ, সাধারণত কি হয়, যখন তোমার মেটাবলিজম হয়, হ্যাঁ, তখন কি হয়, বডি প্রডিউসেস তোমার মেটাবলিক অ্যাসিডস এন্ড মেটাবলিক বেস। মেটাবলিক
মানে মেটাবলিজমের সময় আমাদের বডিতে কি হয়, মেটাবলিক অ্যাসিডও তৈরি হয়, মেটাবলিক বেজও তৈরি হয়, হ্যাঁ। কিন্তু যে অ্যাসিডস গুলো মানে ভোলাটাইল, সেগুলি কি, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বনিক অ্যাসিড। আর কতগুলো আছে নন ভোলাটাইল, সেগুলিকেও বলা হয় ফিক্সড অ্যাসিড অথবা নন ভোলাটাইল অ্যাসিড। সেগুলি কি, যেমন তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, কিটো অ্যাসিড, এগুলি। আর ভোলাটাইল অ্যাসিডটাকে কেন ভোলাটাইল বলা হচ্ছে, যে ইট ক্যান বি ইজিলি কনভার্টেড টু গ্যাসিয়াস ফর্ম, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ। আর এটা কি হয়, স্ক্রেটেড হয় থ্রু লাংস ভায়া তোমার এক্সপায়ার্ড তোমার হচ্ছে ইয়ার দিয়ে, আমরা যে শ্বাস ফেলি সেটার মাধ্যমে এটা তোমার এক্সক্রেটেড হচ্ছে, মানে থ্রু লাংস ভায়া এক্সপায়ার্ড ইয়ার দিয়ে। আর নন ভোলাটাইল যেগুলি, এগুলি সাধারণত ওদের নামটা এরকম কেন, যে এরা ইজিলি তোমার কনভার্টেড হতে পারে না গ্যাসিয়াস ফর্মে, হ্যাঁ, সেই জন্য এদেরকে নন ভোলাটাইল অ্যাসিড বলে। এবং এরা সাধারণত মানে ওদের যে কারসপন্ডিং যে অ্যানাউন, যেটা কনজুগেট বেস, এটা মেটাবলাইজড হতে পারে না। এরা এভাবে তোমার ইউরিনের সাথে আনচেঞ্জড অবস্থায় এক্সক্রেটেড হয়ে যায়, হ্যাঁ। তাহলে একটা জিনিস মনে রাখবা, যে ভোলাটাইল আমাদের বডিতে মেটাবলিজমের জন্য তোমার মেটাবলিক অ্যাসিডও তৈরি হচ্ছে, মেটাবলিক বেজও তৈরি হচ্ছে, হ্যাঁ। আর এর ভিতরে তোমার অ্যাসিড গুলো মানে দুই ধরনের হয়, একটা ভোলাটাইল অ্যাসিড আর একটা নন ভোলাটাইল অ্যাসিড। নন ভোলাটাইল গুলো হচ্ছে যেগুলি তোমার কার্বন ডাইঅক্সাইড, কার্বনিক অ্যাসিড, এগুলি। কেন এগুলি ভোলাটাইল, যে এগুলি ইজিলি কনভার্টেড হয় টু গ্যাসিয়াস ফর্ম, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডে, এবং এরা এক্সক্রেটেড হচ্ছে থ্রু লাংস তোমার ভায়া এক্সপায়ার্ড তোমার ইয়ার মাধ্যমে। আর নন ভোলাটাইল এরা হচ্ছে ফিক্সড, এরা সাধারণত গ্যাসিয়াস ফর্মে কনভার্টেড হতে পারে না, হ্যাঁ। এগুলি হচ্ছে তোমার, আর এদের যে কনজুগেট বেস, এগুলি মেটাবলাইজড হতে পারে না, যার ফলে এগুলি এক্সক্রেটেড হবে আনচেঞ্জড অবস্থায় থ্রু ইউরিন, হ্যাঁ। তাহলে তোমার এই মেটাবলিক অ্যাসিড তাহলে দুই ধরনের, একটা ভোলাটাইল আর একটা হচ্ছে নন ভোলাটাইল, হ্যাঁ। আর এই যে তোমার ভোলাটাইল এবং তোমার তোমার নন ভোলাটাইল অ্যাসিডটা থেকে যাচ্ছে শরীরের ভিতরে, আর ভোলাটাইলটা তোমার বের হয়ে যাচ্ছে, তাই না? তাহলে নন ভোলাটাইল যে অ্যাসিড এন্ড বেস, এরা শান্ত নিউট্রালাইজ করে ইচ আদার, হ্যাঁ। মানে তারপরেও দেখা যাবে যে তোমার কিছুটা তোমার নন ভোলাটাইল অ্যাসিড আমাদের শরীরে থেকে যাচ্ছে, হ্যাঁ। সেটা মানে পরিমাণটা কত, এমনি মানে শরীরে তোমার যে ভোলাটাইল অ্যাসিড তৈরি হয়, হ্যাঁ, সেটা তোমার 15 থেকে 20 মোল পার ডে, হ্যাঁ। আর নন ভোলাটাইল অ্যাসিড তৈরি হয় কত, 230 মিলিমোল পার ডে। এগুলি সব তোমার এবিসি বইতে আছে, তোমরা ইচ্ছা করলে একটু খাতায় লিখে নিতে পারো, যে একটা নর্মাল 70 কেজি অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, যার মানে ভোলাটাইল অ্যাসিড তোমার প্রডিউস হবে পার ডে কত, 15 থেকে 20 তোমার মোল পার ডে। আর নন ভোলাটাইল অ্যাসিড কতটুকু তৈরি হয়, 230 মিলিমোল পার ডে। আর বেস যেটা, এটা তৈরি হয় নন ভোলাটাইল, এটা হচ্ছে 160 মিলিমোল পার ডে। এখন তোমার সাধারণত বেস আর নন ভোলাটাইল অ্যাসিড এরা একে অন্যকে নিউট্রালাইজ করে। তাহলে দেখো নন ভোলাটাইল অ্যাসিডটা বেশি 230, আর বেস নন ভোলাটাইল সেটা কত 160, তাহলে তোমার বাদ দিলে থাকবে কত 70। তাহলে আমাদের শরীরে তোমার এমনিতেও থেকে যাচ্ছে নন ভোলাটাইল অ্যাসিড কতটুকু, 70 মিলিমোল পার ডে। এটা তোমার ইউরিনের সাথে পরে বের হয়ে যাবে। এখন এই যে তোমার এই ভোলাটাইল অ্যাসিড, হ্যাঁ, আমাদের শরীরে তোমার কিভাবে আমরা এর অরিজিনটা কোথায়, তো সাধারণত তোমরা খেয়াল করছো যখন কার্বোহাইড্রেট মেটাবলিজম করছো, তারপরে লিপিড মেটাবলিজমে যখন তোমার কমপ্লিট অক্সিডেশন অফ গ্লুকোজ হচ্ছে, তখন তোমরা দেখছো যে গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস পাথ হইতে অ্যারোবিক কন্ডিশনে কি হয়, পাইরুভেট হয়। পাইরুভেটটা তারপরে অক্সিডেটিভ তোমার ডিকার্বক্সিলেশন হয়ে কি হয়, অ্যাসিটাইল কোয়ে হয়। এই অ্যাসিটাইল কোয়ে
তারপর টিসিএ সাইকেলে গিয়ে তোমরা জানো যে টিসিএ সাইকেলে দেখা যাচ্ছে যে দুটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। এই কার্বন ডাইঅক্সাইড গুলো হচ্ছে তোমার ভোলাটাইল এসিড। আবার ফ্যাটি অ্যাসিডের বেলায় যখন অক্সিডেশনের সময় তোমরা খেয়াল করছো বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, তার এন লাস্টে কি থাকে? এসিটাইল কোয়ে, তাই না? এই এসিটাইল কোয়ে তারপরে টিসিএ সাইকেলে যে কি হয় তোমার এখানে অক্সিডাইজড হয়, হয়ে কি হয় দুটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের সোর্সটা কি? যে মানে কমপ্লিট অক্সিডেশন অফ গ্লুকোজ এন্ড ফ্যাটি অ্যাসিড থেকে আমরা ভোলাটাইল অ্যাসিডটা পাচ্ছি। হ্যাঁ, এটা। আর নন ভোলাটাইল অ্যাসিড যেগুলি, সেগুলি হচ্ছে তোমার সোর্স কি? যেমন অ্যানারোবিক মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট। তোমরা খেয়াল করছো যে অ্যানারোবিক তোমার গ্লাইকোলাইসিসে কি হয়? লাস্টে পাইরুভেট থেকে ল্যাকটেট হয়, তাই না? তারপরে কিটোন বডি থেকে পাওয়া যায়, কিন্তু সেটা কখন? ইনসুলিন ল্যাক হলে, কার্বোহাইড্রেট ডিপ্লিশন হলে, আর ডায়েটারি প্রোটিন থেকেও পাওয়া যায়। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা ক্যাটায়নিক অ্যামাইনো অ্যাসিড থেকে পাওয়া যায়। সালফুরিক অ্যাসিড যেটা সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড থেকে পাবো। আর ফসফরিক অ্যাসিড ফসফেট কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড থেকে পাওয়া যায়। আর সোর্স অফ বেস গুলো কি? সাধারণত মেটাবলিজম অফ ফ্রুটস এবং ভেজিটেবলস থেকে আমরা বেস গুলো পাই। হ্যাঁ, তাহলে এগুলি এমনি একটু মনে রাখবা যে ভোলাটাইল অ্যাসিডের সোর্স কি আর নন ভোলাটাইল অ্যাসিডের সোর্স কি। ভোলাটাইল অ্যাসিডে তোমরা জানো তাহলে কমপ্লিট অক্সিডেশন অফ গ্লুকোজ এন্ড ফ্যাটি অ্যাসিড। আর নন ভোলাটাইল যেমন অ্যানারোবিক মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, তোমার কিটোন বডি থেকে আসে। আর ডায়েটারি প্রোটিন থেকে পাওয়া যায়, যেমন ক্যাটায়নিক অ্যামাইনো অ্যাসিড থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড যেটা পাবো আমরা কোথায়? সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড থেকে। আর ফসফরিক অ্যাসিডটা পাবো ফসফেট কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড থেকে। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এগুলি হচ্ছে তোমার নন ভোলাটাইল অ্যাসিড। আর বেস গুলো সাধারণত মেটাবলিজম অফ ফ্রুটস এবং ভেজিটেবলস থেকে পাওয়া যায়। আর তাহলে আমরা জানি যে ভোলাটাইল অ্যাসিড গুলো এগুলি এক্সক্রেট হচ্ছে পুরো লাংস দিয়ে। আর নন ভোলাটাইল অ্যাসিড গুলো যেটা ফিশ, সেটা সাধারণত এক্সক্রেট হয় কোথা দিয়ে? থ্রো কিডনি। হ্যাঁ, এই দুটা জিনিস নাম দুটা মনে রাখবা, যে ভোলাটাইল অ্যাসিড যেটা এক্সক্রেট হচ্ছে তোমার থ্রো লাং, আর নন ভোলাটাইল অ্যাসিড যেটা সেটা তোমার এক্সক্রেট হচ্ছে থ্রো কিডনি। হ্যাঁ, এটা। এখন এই মেটাবলিক অ্যাসিড অর বেস প্রোডাকশন, হ্যাঁ, এগুলি ডিপেন্ডস করে কতগুলো ফ্যাক্টরের উপরে। সেটা কি? যে তোমার এক নাম্বার ধরো ইনসুলিন স্ট্যাটাস। হ্যাঁ, তাহলে মেটাবলিক অ্যাসিড অর বেস প্রোডাকশন ডিপেন্ডস অন ফলোইং ফ্যাক্টর। এক নাম্বার ইনসুলিন স্ট্যাটাস। সেটা কি? যদি ইনসুলিনের ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হয়? এটা তখন অ্যাসিড প্রোডাকশন হবে। আর একটা কি? মানে ব্লাড ফ্লো টু টিস্যু, যদি লো ব্লাড ফ্লো টু টিস্যু হয় তাহলে হবে মানে ডিক্রিজ ব্লাড ফ্লো টু টিস্যু কজেস অ্যাসিড প্রোডাকশন। আর একটা হচ্ছে তোমার অক্সিজেন সাপ্লাই টু টিস্যু। সাধারণত হাইপোক্সিয়া যদি হয় তাহলে ইট কজেস অ্যাসিড প্রোডাকশন। হ্যাঁ, আর তোমার ডায়েটারি হ্যাবিটের মধ্যে খেয়াল করলাম যে প্রোটিন ডায়েট গুলো সাধারণত অ্যাসিড তোমার প্রডিউস করে। আর ফ্রুটস এবং ভেজিটেবল এগুলি হচ্ছে তোমার বেস তোমার তৈরি করে। তাহলে এই কতগুলো জিনিসের উপরে তোমার মেটাবলিক অ্যাসিড অর বেস প্রোডাকশন ডিপেন্ড করে। হ্যাঁ, একটা হচ্ছে ইনসুলিন স্ট্যাটাস। ইনসুলিনের ডেফিসিয়েন্সি হলে অ্যাসিড প্রোডাকশন বেশি হবে। ব্লাড ফ্লো যদি কমে যায় তাহলে টিস্যুতে ব্লাড ফ্লো কমে গেলে অ্যাসিড প্রোডাকশন হবে। আর অক্সিজেন সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করে। যদি হাইপোক্সিয়া হয়, হাইপোক্সিয়া মানে তোমার অক্সিজেন এটা কমে যাওয়া। হ্যাঁ, এটা হলে কি হবে? অ্যাসিড প্রোডাকশন হবে। আর ডায়েটারি হ্যাবিটের উপরেও ডিপেন্ড করে। প্রোটিন ডায়েট গুলো সাধারণত জেনারেট করে মোর অ্যাসিড, আর ফ্রুটস এন্ড ভেজিটেবল জেনারেট করে মোর বেস। যে তোমাদের একটা এমনি বলা হয় যে why
body is called net acid producer. হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ডিউরিং নর্মাল মেটাবলিক অ্যাক্টিভিটি, হ্যাঁ, বডি প্রডিউস বোথ অ্যাসিডস এন্ড বেজেস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিউরিং মেটাবলিজমের সময় আমাদের বডি কি করে, বোথ অ্যাসিডস এবং বেস তৈরি করে, কিন্তু তোমার অ্যাসিড প্রোডাকশন ইজ গ্রেটার দেন বেস প্রোডাকশন। সো বডি ইজ এ নেট অ্যাসিড প্রডিউসার। হ্যাঁ, তাহলে যে তোমার কেন বডিকে নেট প্রডিউসার বলা হয়, যে ডিউরিং নর্মাল মেটাবলিক অ্যাক্টিভিটি body produce both acids and bases, but acid production is greater than base production. So body is a net acid producer. এখানে একটা চার্ট দেওয়া আছে, এটা চাইতে এই চার্টটার চাইতে তোমরা এবিসি এর বইতে যে দেওয়া আছে যেটা সেটা পড়বা। হ্যাঁ, যে এটা আমার স্লাইডে যেটা আছে এটার দরকার নেই, ওখানে অল্প করে লেখা আছে, ওইটা তোমরা এবিসি বই থেকে তোমরা এই চার্টটা পড়বা, যে মানে পোটেনশিয়াল সোর্সেস অফ নন ভোলাটাইল অ্যাসিড। আমরা সাধারণত জানি নন ভোলাটাইল অ্যাসিড কতটুকু, 230 মিলিমোল পার ডে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার পোটেনশিয়াল তোমার সোর্স নন ভোলাটাইল অ্যাসিড। নন ভোলাটাইল অ্যাসিড তোমাদেরকে প্রথমে কত বললাম, 230 মিলিমোল পার ডে। দেখা যাচ্ছে যে তোমার বেসিক অ্যামাইনো অ্যাসিড তোমার অক্সিডেশন হয়ে পাওয়া যায়, এটা এবিসি বইতে আছে। হ্যাঁ, যে অক্সিডেশন অফ বেসিক অ্যামাইনো অ্যাসিড সেটা কতটুকু পাওয়া যায়, 130 মিলিমোল পার ডে। আর অক্সিডেশন অফ সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিডে পাওয়া যায় তোমার 70 মিলিমোল পার ডে। আর অক্সিডেশন অফ ফসফেট কন্টেনিং সাবস্টেন্সে পাওয়া যায় 30 মিলিমোল। তো টোটাল কতটুকু হচ্ছে 230 মিলিমোল পার ডে। আর তোমার বেজের বেলায় আমরা জানি কতটুকু, পোটেনশিয়াল সোর্সেস অফ বেস 160 মিলিমোল পার ডে। সাধারণত এটা অক্সিডেশন অফ অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড থেকে পাওয়া যায় 100 মিলিমোল পার ডে। আর মেটাবলিজম অফ ডায়েটারি যে অর্গানিক যে অ্যানায়ন যেমন সাইট্রেট এসিটেট এখান থেকে পাওয়া যায় 60 মিলিমোল পার ডে। টোটাল তোমার 160। এই চারটা এখান থেকে না দেখে তোমরা এবিসি বইতে তোমরা দেখবা। হ্যাঁ, যে নন ভোলাটাইল সোর্সটা তোমার 230 মিলিমোল পার ডে, এটা কোথায় কোনটা থেকে কতটুকু আসছে ওখান থেকে দেখে নিবা। বেসটাও 160 মিলিমোল পার ডে তোমার কিভাবে পাওয়া যাচ্ছে সেটা দেখে, এটা পরীক্ষায় এগুলি জিজ্ঞেস করা হয় না, তবু জানার জন্য শুধু এটা। আর তোমরা জানো যে আমাদের ইউরিনটা মানে অ্যাসিডিক, অলমোস্ট অ্যাসিডিক। হোয়াই ইউরিন ইজ অলমোস্ট অ্যাসিডিক? কারণ as our body is a net acid producer, so kidney excretes about, এখানে একটা রেঞ্জে দেওয়া আছে, সাধারণত এমনি 70 তোমার মিলিমোল পার ডে নন ভোলাটাইল অ্যাসিড তোমার থাকে। এখানে একটা রেঞ্জে বলা হচ্ছে 50 থেকে 100 মিলিমোল পার ডে নন ভোলাটাইল অ্যাসিড তোমার কিডনি দিয়ে এক্সক্রিয়েট হচ্ছে। সেই জন্য তোমার কেন এটা এক্সক্রিয়েট হচ্ছে, যে টু কিপ দ্য প্লাজমা স্লাইটলি অ্যালকালাইন, এবং পিএস হচ্ছে তোমার এভারেজ কত 7.4, সেই জন্য। এখন তোমার অ্যাসিড বেস ব্যালেন্স। হ্যাঁ, অ্যাসিড বেস ব্যালেন্স ইন নর্মাল মেটাবলিক প্রসেসে both acids and base are produced. সবসময় তোমাদের বলতেছে যে ডিউরিং মেটাবলিজম কি হয়, both acids and bases are produced, which tends to deviate normal pH of body fluid. হ্যাঁ, নর্মাল এই অ্যাসিডস এবং বেস এরা কি করে, সবসময় মেটাবলিক প্রসেসের সময় তৈরি হচ্ছে, এবং যেটা কি করে টেন্ডস টু ডেভিয়েট নর্মাল পিএইচ অফ বডি ফ্লুইড, নর্মাল থেকে ডেভিয়েট করার চেষ্টা করে। কিন্তু আমাদের বডি হ্যাজ গট কম্পোজিট অ্যান্ড ওয়েল কোঅর্ডিনেটেড ডিফেন্স সিস্টেম, অর্থাৎ বাফার সিস্টেম। বাফারের কাজ কি, টু কিপ দ্য পিএইচ ইন নর্মাল রেঞ্জ। হ্যাঁ, তাহলে ইন নর্মাল মেটাবলিক প্রসেসে both acids and bases are produced, which tends to deviate normal pH of body fluid. But
body has got composite and well coordinated defense mechanism, that is the buffer system, which keep the pH in normal range. This is termed as acid base balance in normal healthy individual. তাহলে যে তোমার বাফারের ডেফিনিশনে ছিল যে বাফারের কাজ হচ্ছে তোমার নরমাল পিএইচটাকে মেইনটেইন করা। আমাদের শরীরে মেটাবলিক প্রসেসের সময় অ্যাসিড বেস তৈরি হবে, সেগুলি চাইবে পিএইচটাকে নরমালের চাইতে ডেভিয়েট করতে, কিন্তু আমাদের যে বডিতে যে ডিফেন্স সিস্টেম আছে, ওয়েল কোঅর্ডিনেটেড ডিফেন্স সিস্টেম, যেমন তোমার বাফার সিস্টেম, এরা চাবে সবসময় পিএইচটাকে একটা নরমাল রেঞ্জে রাখার জন্য। এটাকেই বলা হচ্ছে তোমার অ্যাসিড বেস ব্যালেন্স ইন নরমাল হেলদি ইন্ডিভিজুয়াল। এখন তোমার নরমাল পিএইচ আমরা আগে বলছি যে কত, 7.35 থেকে 7.45। তাহলে এই তোমার এটাই আমাদেরকে সবসময় মেনটেন করতে হবে। ইট মাস্ট বি মেনটেন উইদিন নরমাল লিমিট ফর নরমাল বায়োলজিক্যাল অ্যাক্টিভিটির জন্য। তাহলে এই যে নরমাল ব্লাড পিএইচটা, এটাই আমাদেরকে মেনটেন করতে হবে উইদিন নরমাল লিমিট ফর নরমাল বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি। আর যেহেতু তোমার ওই মেটাবলিক অ্যাক্টিভিটির জন্য মেটাবলিক অ্যাসিডস আর প্রোডিউসড, মানে এটা বেশি হয়, সেজন্য আওয়ার বডি ইজ এ নেট অ্যাসিড প্রোডিউসার। তো সে আবার এখানে আসছে তোমার যে ভোলাটাইল অ্যাসিড কোনগুলো, নন ভোলাটাইল অ্যাসিড কোনগুলো। এখন তোমার এই যে মানে দিস ভোলাটাইল এবং নন ভোলাটাইল অ্যাসিডস, দিস অ্যাসিডস টেন্ডস টু ডিক্রিজ বডি নরমাল পিএইচ। এই যে ভোলাটাইল অ্যাসিড যেমন কার্বন ডাইঅক্সাইড, নন ভোলাটাইল অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, দিস অ্যাসিডস টেন্ডস টু ডিক্রিজ body normal pH, but there are three systems in our body that maintain normal pH. এই সিস্টেম গুলো কি, মানে আমাদের শরীরে তিনটা সিস্টেম আছে যেগুলি তোমার মেনটেন করে নরমাল পিএইচ। সাধারণত এই যে অ্যাসিড গুলো তৈরি হচ্ছে, এরা তো চাইবে যে নরমাল পিএইচটাকে কমানোর, কিন্তু আমাদের তোমার শরীরে তোমার বডি ফ্লুইডে তোমার তিনটা সিস্টেম আছে বডিতে যেটা মেইনটেইন করবে নরমাল পিএইচ। সেগুলি কি, একটা হচ্ছে বডি ফ্লুইড বাফার সিস্টেম, একটা হচ্ছে রেসপিরেটরি বাফার সিস্টেম, একটা হচ্ছে কিডনি বাফার সিস্টেম। তাহলে এই জিনিসটা মনে রাখবা, তিনটা তোমার সিস্টেম আছে যারা আমাদের এই পিএইচ নরমাল পিএইচটাকে নরমাল রাখার জন্য মেইনটেইন করে। এটা কিন্তু একদম মনে রাখবে, এটা ভাইভাতে খুব জিজ্ঞেস করা হয় যে তোমার মানে কি কি জিনিস আমাদের ব্লাডের যে পিএইচ এটাকে নরমাল রাখার জন্য চেষ্টা করে, সেগুলি কি, একটা হচ্ছে বডি ফ্লুইড বাফার সিস্টেম, একটা সবচেয়ে দ্রুত কাজ করবে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড, সেটা হচ্ছে বডি ফ্লুইড বাফার সিস্টেম। রেসপিরেটরি বাফার সিস্টেমটা কাজ করে উইদিন মিনিট, আর কিডনি বাফার সিস্টেম এটা কাজ করে উইদিন আওয়ার্স টু ডেজ। আজকে এটুকুই থাক।